আসসালামু আলাইকুম সবাইকে। স্টাডি টেবিল এডুকেশনে তোমাদের সকলকে আমন্ত্রণ। তুমি যদি একজন এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো কিংবা একজন প্রোগ্রামার হতে চাও, যে কিনা খুব সহজেই সি ভাষা শিখতে চাও, তার জন্য আজকের ক্লাসটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয়। আজকের এই ক্লাসে আমি খুব সহজেই তোমাদেরকে সি ভাষা শেখার খুব সহজ এবং কার্যকরী উপায় দেখিয়ে দিব। তো সেই সহজ পদ্ধতিটি হলো আমার পিছনে দেওয়া আছে। এই কয়েকটা টপিক যদি কেউ ভালো করে বুঝো কিংবা আমার কথাগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শুনো, তাহলে সি প্রোগ্রাম সম্পর্কে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো দেখো, আমি তার প্রত্যেকটা জিনিস তোমাকে স্টেপ বাই স্টেপ একদম মাত্র 4-5টা টপিক খুব ইজিলি বুঝাই দিই। এর পরবর্তীতে যখন আমি অঙ্ক নিয়ে আলোচনা করব প্রতিটা সি প্রোগ্রাম, তখন তুমি দেখবা এই বেসিক স্ট্রাকচার থেকে খুব সহজেই তুমি সেগুলো কিন্তু বুঝতে পারতেছো। এখন বেসিক স্ট্রাকচার জিনিসটা কি দেখো, বাংলা ভাষায় পড়ি কিংবা ধরো যে ইংরেজি ভাষায় যখন শিখেছি, তখন কি হয়, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কিংবা এর মাঝখানে কোনোটা আবার আইএনজি যুক্ত করতে হয়, কোথাও আবার এমিজার ব্যবহার করতে হয়। একটা নির্দিষ্ট কাঠামো ছিল না, একটা স্ট্রাকচার ছিল না। ঠিক একইভাবে প্রত্যেকটা ভাষারই একটা করে স্ট্রাকচার দেওয়া থাকে, মানে গঠন দেওয়া থাকে। যেই গঠন অনুযায়ী কিন্তু সেই ভাষাগুলো লিখতে হয়, সেই প্রোগ্রামটা সঠিকভাবে রান করতে হইলে। তাইলে তুমি দেখো, সি ভাষার আমরা পিছনেই একটা গঠন তোমাদের সামনে দিয়ে রাখছি। তো চলো আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো, প্রোগ্রামের প্রথম লাইনে বা তুমি যে প্রোগ্রামটা তুমি দেখবা, বইতে হোক, কোশ্চেনে হোক কিংবা যদি কোনো ওয়েবসাইটে তুমি দেখো যে ডাবল স্ল্যাশ দিয়ে একটা লাইন লেখা আছে, ওইটাকে তখন আমরা বলবো কমেন্ট। দেখো এখানে এটার বর্ণনাটা লিখে দিছি। এই লাইনের মানে হলো কি, মন্তব্য বা কমেন্ট, যা প্রোগ্রাম নির্বাহের সময় কোনো ভূমিকায় রাখে না। এখন এটা তাহলে লিখলাম কেন? দেখো, তুমি যখন একটা সি ভাষায় প্রোগ্রাম লিখবা, তখন তো 2 লাইন থেকে শুরু করে 20,000 2 লাখ লাইনে হইতে পারে না। এখন কোন অংশটা তুমি কেন লিখছো, এই অংশের কাজটা কি, এটা যদি অন্য কেউ দেখে কিংবা তুমি যদি কয়েক মাস পরে সেই প্রোগ্রাম 2 লাখ লাইনের বের করো, কোন লাইনটা কেন, তুমি কি সহজে বুঝতে পারবা? প্রোগ্রাম দেখে খেয়াল থাকবে 2 লাখ লাইনের মাঝে নির্দিষ্ট লাইন কোথায় বা নির্দিষ্ট অংশের কাজটা কোথায়, তোমরা সেটা মনে থাকবে না। তো তার জন্য প্রোগ্রামাররা কি করে, কোন অংশের জন্য কি কাজ করা হয়েছে সেটাকে লিখে রাখে, উপরে একটা শিরোনাম দিয়ে রাখে, যেন এইটা এই অংশের জন্য যে কেউ দেখলে কিংবা পরবর্তী সময়ে যদি ওইটার কোনো কাজ করতে হয়, শুধু ওই অংশে গেলেই ওই শিরোনাম দেখে সেই কাজটা করতে পারে সহজে। তাহলে এটা কেন ব্যবহার করা হইলো? জাস্ট বোঝার জন্য। এই জন্য এটা প্রোগ্রামের কোনো কাজ করে না। যেহেতু এটা প্রোগ্রামের কোনো কাজ করবে না, তাই এটাকে আমরা বলি কমেন্ট। এখন কমেন্ট কিন্তু আবার 2 প্রকারের রয়েছে। একটা হলো তার সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। যদি কখনো 1 লাইন কমেন্ট লিখতে প্রয়োজন হয়, তখন তুমি জাস্ট ডাবল স্ল্যাশ দিয়ে যদি একটা লাইন দিয়ে দাও, ওটাকে 1 লাইনের শিরোনাম হয়ে যাবে। আর যদি তুমি চাও যে না, তোমার বর্ণনা আকারে দিতে হবে, 2-3 লাইন সেটাকে বলতে হবে, যেটা কিনা কমেন্ট আকারেই হবে, তখন তুমি কি করবা, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবা, তারপরে স্টার চিহ্ন ব্যবহার করবা, তারপরে 2-3 লাইন তোমার যত ইচ্ছা 5-10 লাইন তুমি লিখার পরে আবার স্টার চিহ্ন দিবা, তারপরে আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবা। এটা হলো মাল্টি লাইন কমেন্টের কাজ, ঠিক আছে? আমরা দেখো তারপরে যদি বাংলাটুকু আরো দেখি, মন্তব্য লেখা হলে প্রোগ্রাম বুঝতে সুবিধা হয় বিদায় মন্তব্য লেখা হয়। ওই যে আমি বললাম, কোন অংশটা কেন, কোনটা যুগের জন্য, কোনটা গুণের জন্য, কোনটা ভাগের জন্য, এটা যদি উপরে শিরোনামটা দিয়ে রাখে, তাহলে কি প্রোগ্রাম সহজেই বোঝা যাবে। আর সেই বোঝা যাওয়ার জন্যই আমরা কিন্তু সেই কমেন্টটা ব্যবহার করি। কমেন্ট কত প্রকার বললাম? এটা কিন্তু 2 প্রকার। ওকে, তাইলে আমরা প্রথম লাইনটা বুঝলাম। এটা সবসময় যে থাকবে বিষয়টা এরকম না, তবে এজ এ প্রোগ্রামার হিসেবে তোমার এটা কিন্তু জানা জরুরি। দেখো আমরা তার পরের লাইনটা লিখি। দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h, এটার মানে কি? দেখো, হ্যাশ চিহ্ন আমরা কখন ব্যবহার করি? হ্যাশট্যাগ ফেসবুকে ব্যবহার করি না? হ্যাশট্যাগ এভরিওয়ান, হ্যাশট্যাগ ফলোয়ার্স, হ্যাশট্যাগ এইটা সেইটা, অনেক কিছুই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, তাই না? এই হ্যাশট্যাগের কাজ কি? কোনো কিছুর সাথে তোমাকে যুক্ত রাখা, তাই না? এই হ্যাশট্যাগের ভিতরে আমরা বলছি কি, ইনক্লুড, যুক্ত করো stdio.h। এটার মানে কি? দেখো, stdio স্ট্যান্ডার্ড, std আইতে হলো ইনপুট, ওতে হলো আউটপুট, ডট হেডার। এটা হলো একটা লাইব্রেরি ফাংশন। এখন লাইব্রেরি ফাংশন কি? ধরো যে তোমার জীবনে অনেক বই পড়ার শখ। এখন অনেক বই যখন তুমি পড়বা তোমার প্রয়োজনে, তখন কি প্রত্যেকটা বই কেনার সামর্থ্য সবার কি থাকে? না। তো তার জন্য কি হয়, একটা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে বা জেলাতে সরকারিভাবে হইলেও কিন্তু লাইব্রেরি থাকে, যেখানে অনেক বই থাকে। যখন যার যে বই পড়ার ইচ্ছা হয়, তখন কিন্তু ওই লাইব্রেরিতে গিয়ে সেই বইটা পড়ার সুযোগ পায়, তাই না? এক্ষেত্রে হইলো কি, দেখো তার কিন্তু আর বইটা কিনে পড়ার প্রয়োজন হলো না, তাই না? আগে থেকেই ছিল, এখন জাস্ট তুমি যাবা, মেম্বারশিপ নিবা, তারপরে তুমি কিন্তু সেই বইটা পড়ার সুযোগ পাবা। এই তো। এখন এখানে সি প্রোগ্রামিংয়ে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নামের একটা হেডার ফাইল, ওইরকম একটা লাইব্রেরি ফাংশন ধরো যে তৈরি করা আছে। এখন তোমার অঙ্কে যদি তুমি কখনো
ইনপুট নেও কিংবা আউটপুট প্রদান করো, সেক্ষেত্রে কিন্তু এই stdio.h হেডার ফাইলটা যুক্ত করতে হয়। এখন এটা করলে কি হয়, ধরো যে তুমি এই লাইন যদি না ব্যবহার করো, তাহলে তোমার হয়তোবা এই প্রিন্টএফ বা স্ক্যানএফ করতে হলে 10, 20, 50, 100 লাইন লেখা লাগতে পারে। এখন ধরো যে তুমি যখন এই হ্যাশ ইনক্লুডটা যুক্ত করলা, তখন কম্পিউটার সরাসরি বুঝে নেবে যে তোমার এই প্রোগ্রামে তুমি কিছু জিনিস ইনপুট নিবা অথবা কিছু জিনিস আউটপুট দিবা। এটা আর এক্সট্রা করে বলার দরকার নাই। ওই যে তুমি শুরুতে বলে দিলা এই হ্যাশ ইনক্লুড stdio.h ওদের লাইব্রেরি ফাংশন থেকে অত লাইন লিখতে হবে না। এখন তুমি প্রিন্টএফ ব্যবহার করবা আউটপুটের জন্য, স্ক্যানএফ লিখবা জাস্ট ইনপুটের জন্য, বেশি লাইন লেখার দরকার নাই। এটা আগে থেকেই প্রস্তুত করা, ঠিক ওই লাইব্রেরির মতো যে আগে থেকেই আছে, জাস্ট তুমি এটাকে যুক্ত করবা তোমার এই প্রোগ্রামে লিঙ্ক আকারে, আর সেখানে তুমি প্রিন্টএফ লিখলেই সেটা আউটপুট হয়ে যাবে, স্ক্যানএফ লিখলেই সেই লাইনটা ইনপুটের জন্য হয়ে যাবে। এরকম আর কি সুবিধা পাওয়া যায়। আবার যদি তুমি গাণিতিক কোনো কাজ করতে চাও, ঠিক আছে, যেমন রুট ব্যবহার করতে চাও কিংবা বড় ধরনের স্কোয়ার বা সামথিং লাইক দ্যাট, বা বিভিন্ন ধরনের গাণিতিক ফর্মেট যদি তুমি তোমার এই প্রোগ্রামে ইউজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু লিখতে হবে math.h। ওকে, তো যাই হোক, আমাদের সেটাও আসবে সামনে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে stdio.h আমরা কখন ব্যবহার করব, যখন একটা অঙ্কে আমার কিছু জিনিস ইনপুট কিংবা আউটপুট দেওয়ার প্রয়োজন হবে, তখন আমরা প্রথমে কি ব্যবহার করব, হ্যাশ ইনক্লুড দিয়ে এই stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইলটা কিন্তু যুক্ত করে দিতে হবে। তারপরে দেখো লেখা আছে মেইন। এখন মেইনের কাজ কি দেখো, অনুবাদক প্রোগ্রাম আমরা এই অধ্যায়ের বেসিক পার্টে আলোচনা করেছি, বা আমার কাছ থেকে যারা তোমরা পিডিএফটা নিছো সেখানে বলা ছিল অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম কি জিনিস আমরা জানি, কম্পিউটার আমরা যেটা বলি সেটা সরাসরি বুঝে না, সেটাকে বোঝানোর জন্য একটা অনুবাদক প্রোগ্রাম থাকে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, এগুলো হলো কি অনুবাদক প্রোগ্রাম। এখন তুমি যে প্রোগ্রামটুকু লিখবা সেটাকে তো কম্পিউটারকে আলাদা করে বুঝাইতে হবে, অনুবাদ করতে হবে। এই যে এখানে মেইন দিয়ে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও অথবা ইন্ট মেইন দিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট দাও, এই মেইনের পরে প্রথমে দিতে হয় সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং কার্লি ব্রেস, আবার শেষে যায় দিতে হয় কি ক্লোজিং কার্লি ব্রেস। এর মাঝখানে তুমি যেটা রাখবা সেটা কম্পিউটার অনুবাদ করে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা তোমার সামনে নিয়ে আসবে। ঠিক আছে, তাইলে এই মেইন লিখি অথবা ইন্ট মেইন লিখি যখন সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এর মাঝখানের অংশটুকু কম্পিউটার অনুবাদ করবে এবং তুমি যা করতে চাচ্ছ সেই অনুযায়ী সেটাকে কম্পিউটারকে বুঝিয়ে দিবে। ওকে, এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, কিন্তু এর আগে পরে এই জিনিসগুলো দিতে হবে। এখন এখানে কি থাকতে পারে, ধরো যে পূর্ণ ভগ্নাংশের জন্য আমরা কিছু ফ্ল্যাট, ক্যারেক্টার, এগুলোর জন্য আমরা কিছু ডেটা টাইপ উল্লেখ করি প্রথমে। এরপরে ধরো যে স্ক্যানএফ থাকতে পারে, ইনপুট নেওয়ার যদি প্রয়োজন হয় তখন আমরা স্ক্যানএফ ব্যবহার করি। আবার এখানে দেওয়া আছে ধরো প্রিন্টএফ, এই প্রিন্টএফ দ্বারা কোনো কিছু আমরা প্রদর্শন করি, যেমন এই যে এখানে যে ডিসপ্লেতে আমরা কোনো কিছু প্রদর্শন করতেছি, তো তুমি এই প্রিন্টএফের মাঝখানে দেখো, প্রিন্টএফের এখানে কিন্তু আবার কোনো ফাঁকা নাই। ওকে, একসাথে স্ক্যানএফের ওইখানে এফ এর মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, স্ক্যান ডিরেক্ট এফ, এখানে দেওয়া আছে প্রিন্ট ডিরেক্ট এফ। ফার্স্ট ব্র্যাকেটের পরে ইনভার্টেড কমা থেকে এখানে ইনভার্টেড কমা, এর মাঝখানে তুমি যাই লিখো না কেন এটা জাস্ট ডিসপ্লেতে দেখাবে। ওকে, তারপরে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় তোমাকে আমি বলে দেই, এটা হলো এই হলো সেমিকোলন। এখন সেমিকোলন কেন দেওয়া হয় দেখো, বাংলার ক্ষেত্রে আমরা যখন একটা লাইন শেষ হয় তখন আমরা কি দাগ ব্যবহার করি, ইংরেজির ক্ষেত্রে আমরা কি ফুল স্টপ ব্যবহার করি। ঠিক সি প্রোগ্রামিং এর যখন তোমার লাইনটা শেষ হবে তখন তোমার এই সেমিকোলন ব্যবহার করতে হবে। একটা সেমিকোলন শেষ করা বলতে ওই লাইনটা এন্ড বোঝানো হয়। ওকে, তাইলে এই প্রিন্টএফের মাঝখানে যতটুকু তুমি ইনভার্টেড কমার ভিতরে দিবা সেটাই কিন্তু তোমার মোবাইলের বা কম্পিউটারের স্ক্রিনে দেখাবে, বাকি যে হিবিজিবি যাই কিছু লিখো এগুলা কিন্তু দেখাবে না। ওকে, যেমন আমরা ক্যালকুলেটরে যখন যোগ করি হিবিজিবি তো অনেক কিছুই যাবে, যোগ চিহ্ন এই চিহ্ন, জাস্ট রেজাল্টটা কি আমাদের ডিসপ্লেতে দেখায় না, ঠিক একইভাবে প্রিন্টএফের মাঝখানে তুমি যা রাখবা সেটাই কিন্তু পর্দায় দেখাবে, আর বাকি অংশ কিন্তু দেখাবে না। ওকে, এটার জন্য অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে। এরপরে তুমি দেখো রিটার্ন জিরো। রিটার্ন জিরো বলতে কি, ধরো যে তোমার প্রোগ্রামটা লেখা সাকসেসফুলি শেষ হয়েছে, তাহলে তুমি তখন ধরো যে 2000 লাইন লিখছো, 5000 লাইন লিখছো, যখন তোমার প্রোগ্রামটা সম্পূর্ণ লেখা শেষ, এইটাকে বোঝানোর জন্য তোমার এই রিটার্ন জিরো ব্যবহার করা হয়। অনেক সময় গেট সিএসও ব্যবহার করা হয়। এখন গেট সিএস এর কাজ কি, ধরো যে গেট সিএস যদি তুমি দাও তখন কি হবে দেখো, যখন তুমি এটাকে রান করবা, কম্পিউটারে ক্লিক করবা, তখন এই লেখাটা ডিসপ্লেতে দেখাবে। আমরা তো সেটাই লিখলাম তাই না, যে এখানে যুক্ত করবে, এখানে অনুবাদ করবে, এখানে এসে কি করবে প্রদর্শন করবে। প্রদর্শন করার পরেই একবার প্রদর্শন করে ওইটা আমার ভ্যানিশ হয়ে যেতে পারে, তো তখন ব্যবহার করা হয় গেট সিএস। এটা হলো আগের দিনের কম্পিউটারের জন্য, আমি এর আগেও এটা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। দেখো গেট সিএস দ্বারা কি করা হয়, আগের দিনের কম্পিউটারে কি হইতো, অটোমেটিক্যালি একবার আউটপুট দেখে সেটা আবার ক্লোজ হয়ে যেত।
তখন গেট সিএস ব্যবহার করলে যতক্ষণ পর্যন্ত তুমি সেই কিবোর্ডের কোনো একটা বাটনে চাপ না দিবা ততক্ষণ পর্যন্ত সেই আউটপুটটা স্থির থাকতো, যেন অটোমেটিক্যালি সেটা আবার ব্যানিশ না হয়ে যায়। এই জন্য প্রোগ্রামাররা শেষে গেট সিএস ব্যবহার করতো। কিন্তু আধুনিক যত কম্পিউটার আছে সেটা অটোমেটিক্যালি বুঝে যে না আমার এখানে স্থির থাকতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর গেট সিএসটা ব্যবহার করতে হয় না। এখন গেট সিএস এমন না যে রিটার্ন জিরোর বিকল্প কোনো কিছু। রিটার্ন জিরোর কাজটা হলো যে তুমি 2, 4, 5 হাজার লাইন যে তুমি প্রোগ্রামটা লিখলা, প্রোগ্রামের শেষ কোথায় সেটা বোঝার জন্য যে তুমি সম্পূর্ণটাই সাকসেসফুলি তুমি লিখে ফেলেছো, তার জন্য এই রিটার্ন জিরোটা দেওয়া লাগে। আর গেট সিএস কি, যদি প্রোগ্রামটা রান করার পরে অটোমেটিক্যালি একবার আউটপুট দেখায় বা কিছু সময় থেকে যদি আবার অফ হয়ে যেত, তখন তুমি যদি প্রোগ্রামের শেষে গেট সিএস ব্যবহার করে দাও, যতক্ষণ না পর্যন্ত তুমি কিবোর্ডে চাপ দিবা ততক্ষণ ওই অবস্থায় থাকবে আউটপুটটা, অটোমেটিক্যালি আর কেটে যাবে না। এই জন্য প্রোগ্রামে গেট সিএসটা ব্যবহার করতে হয়। ওকে, আশা করি গেট সিএস এবং রিটার্ন জিরো সম্পর্কে তুমি বুঝলা। যাই দাও তারপরে কিন্তু অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখানে আরেকটু বলে রাখি, তুমি যদি সি ভাষাটা ভালো করে শিখতে যাও তাহলে কিন্তু তোমার কমা, সেমিকোলন, ইনভার্টেড কমা কোথায় কি হবে সবই কিন্তু তোমার শিখতে হবে। ওকে, তারপরে তুমি ধরো যে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিবা, যখন তোমার প্রোগ্রামটা লেখা শেষ তখন তুমি কি করে দিবা, এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে দিবা। তাহলে এখানে আমরা কয়টা জিনিস পড়লাম বেসিকভাবে? দেখো, এটা হলো প্রোগ্রামের যখন তুমি নাম লিখবা জাস্ট তখন দিবা, সবসময় দেওয়াও লাগবে না। এখন তুমি যদি তোমার প্রোগ্রামে ইনপুট আউটপুট নিয়ে কাজ করো তখন দিবা #include stdio.h, আর যদি কোনো গাণিতিক ফরম্যাট নিয়ে কাজ করো তাহলে তুমি লিখবা #include math.h, math.h। ওকে, তারপরে কম্পিউটার যেহেতু তোমার কোডগুলো অনুবাদ করে বুঝাই দিবে, তাইলে সেক্ষেত্রে লিখতে হবে মেইন বা ইন্ট, মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, ওইখান থেকে অনুবাদ করা শুরু করবে। তারপরে তুমি যদি ইনপুট নিতে চাও তাহলে লিখবা scanf, যদি আউটপুট দিতে চাও তাহলে সেক্ষেত্রে লিখবা তুমি printf, এর মাঝখানে যদি যোগ বিয়োগ করতে চাও সেগুলো তুমি করবা, কোনো সমস্যা নাই, ডাটা টাইপ উল্লেখ করে। এরপরে লিখতে হবে সবার শেষে যখন তুমি প্রোগ্রামটা শেষ তখন তুমি শেষ বোঝানোর জন্য এই রিটার্ন জিরোটা লিখে দিবা। অবশ্যই লাইন শেষ হলে কি দিতে বলছি, সেমিকোলনটা দিবা, এরপরে আবার সবার শেষে যায় সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে দিবা। তো এই হলো আমাদের সি প্রোগ্রাম শেখার একদম বেসিক একটা স্ট্রাকচার। তোমরা আমার যারা শিট নিয়েছো ওইখানে কিন্তু আরও অনেক কিছু ছিল, ডেটা টাইপ সম্পর্কে বর্ণনা করেছিলাম, স্ক্যানএফ সম্পর্কে বর্ণনা করেছিলাম, সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে জাস্ট তোমাদের সিম্পলভাবে সি প্রোগ্রাম সম্পর্কে একটা ধারণা দিলাম। পরবর্তীতে যখন অঙ্ক করাবো প্রতিটা জিনিস ভাঙে ভাঙে ব্যাখ্যা করে করে দিব, যাতে তোমাদের কাছে তখন সহজ মনে হয়। আজকে এত কিছু আলোচনা করলাম না যেন প্রথমেই তুমি ঘাবড়ে না যাও, জাস্ট সিম্পলভাবে তোমাকে এই সি প্রোগ্রাম সম্পর্কে বুঝাই দিলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। পরবর্তী ক্লাসগুলো দেখো, এইচএসসি লেভেল হও কিংবা কোনো প্রোগ্রামিং শিখতে চাও সি ভাষা শেখার জন্য, আমার মনে হয় এটাই তোমার সবথেকে সহজ মাধ্যম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।